কবিতার বাসার ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে মায়া। কবিতার উপর ভীষণ রাগ হচ্ছে তার। মেয়েটা এখন মাথা ব্যথার অজুহাত দিয়ে তাকে বাড়ি দিতে যেতে চাইছে না। মায়া ভালোভাবেই বুঝতে পারছে কবিতা কাব্য স্যারের সাথে তাকে একা পাঠাতে চাইছে। মায়া যতই কবিতাকে তার সাথে যেতে বলছে, কবিতা নিজের না থেকে সরছে না। কবিতা, বোঝার চেষ্টা কর। স্যারের সাথে আমি কিভাবে বাইকে চড়ে যাব? কেমন একটা লাগবে না? আর রাস্তায় পরিচিত কেউ দেখলে ভুলভাল ভাববে। চল না তুই। বাহ, আমার ভাইয়ের বাইকে চড়ার কি শখ! তোকে কে বলেছে ভাইয়া তোকে বাইকে করে নিয়ে যাবে? গাড়ি আছে না? শোন, এত কাছাকাছি বসতে হবে না তোকে। তুই চাইলে গাড়ির পিছনেও বসতে পারিস। কিছু মনে করব না। কিন্তু তুই পিছনে বসলে আমার ভাইয়াকে মনে হবে গাড়ির ড্রাইভার। আমার ভাই কি তোর ড্রাইভার? তবে ব্যক্তিগত ড্রাইভার বানাতে চাইলে অন্য কথা। আমি মানা করব না। বলেই চোখ টিপল কবিতা। মায়া অসহায় হয়ে তাকিয়ে রইল। সে বুঝে গেছে তার কথার কোনো মূল্যই দিবে না এখন। অগত্যা কবিতার মায়ের থেকে বিদায় নিয়ে বাইরে বের হয়ে এলো গাড়ির উদ্দেশ্যে। ও বের হওয়া মাত্রই কবিতা ছুটে এলো ওর পিছু পিছু। মায়া চোখ সরু করে বলল, তোর না মাথা ব্যথা? এলি কেন এইখানে? আরে হো, তোকে নিয়ে এসেছি গাড়ি করে, নিজ দায়িত্বে গাড়িতে উঠিয়ে দিয়ে তবেই না ছুটি আমার। মম, বুঝলাম। কিন্তু তোর মতলব তো ভালো না। আমাদের একা ছাড়ছিস কেন? কারণ তোকে আমার ভাইয়ের বউ বানাতে চাই। এইটা জীবনেও সম্ভব না। কেন সম্ভব না? উনি আমার শিক্ষক। তোকে কিন্তু আগেই শিক্ষকের সংজ্ঞা দিয়েছি। সেই হিসেবে দেখতে গেলে দুনিয়ার কাউকেই বিয়ে করা যাবে না। তবুও? কিসের তবুও? মায়া অধৈর্য হয়ে বলল, তুই তো জানিস আমার সবকিছুই। আমার মায়ের জন্য কি কি হয়েছে। এখন আমি যদি তোর ভাইকে বিয়ে করতে চাই, তাহলে সবাই আমাকেও আমার মায়ের মতোই খারাপ ভাববে। সবাই বলবে শিক্ষককে বিয়ে করল। কবিতা কিছুটা দমে গেল। মায়া আবার বলল, তাছাড়া আমি আমার পরিবারের একজন সদস্য এখন। সবাই আমাকে মেনে নিয়েছে। এখন আমি যদি এই রকম একটা কাজ করি, তাহলে আমি ওদের সামনে মুখ দেখাতে পারবো না। আর যদি সবকিছু ওদের সম্মতি নিয়ে হয়, তাহলে? ওফ, কবিতা, এমনভাবে বলছিস যেন আমি আর তোর ভাই দুইজন দুজনকে ছাড়া বাঁচব না। বাদ দে তো। এমন তো না যে আমরা দুইজন দুইজনকে ভালোবাসি। চল তো। বেশি বকিস না। কবিতা মুখ গোমরা করে মায়ার পিছনে হাঁটতে থাকে। বাইরে এসে দেখে কাব্য দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে। তাদের দেখেই বলে, তাড়াতাড়ি করো দুজন। আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। মায়া কবিতাকে বাই বলে গাড়ির পিছনের দরজা খুলতে গেলে কবিতা ধমক দিয়ে বলে, এই মেয়ে, আমার ভাইকে কি তোর ড্রাইভার মনে হয়? আমার ভাই কেন তোকে ড্রাইভ করে নিয়ে যাবে এইভাবে? সামনে বসো। কাব্য কবিতার দিকে তাকিয়ে বলে, তুই বসো না সামনে। সামনে তো মাত্র দুটো সিটই আছে। আমি তো যাচ্ছি না ভাইয়া। কেন? তুই কেন যাবি না? আমার মাথা ব্যথা করছে রে ভাইয়া। তুই যা না, ওকে দিয়ে আয়। তোর আবার মাথা ব্যথা? ব্যাঙের আবার সর্দি? মাথা আছে নাকি তোর? আমাকে আমার বান্ধবীর সামনে অপমান করবি না বলে দিচ্ছি। মায়া, সামনে গিয়ে বসো। আর মিস্টার কাব্য, শুনেন একটা কথা বলে দিচ্ছি আপনাকে। আমার বান্ধবীকে সহিসালামতে বাসায় দিয়ে আসবেন। বুঝলেন?
কথার যেন কোনো নড়নচড়ন না হয়। আমি যেন কালকে শুনি না যে কোনো কিছু হয়েছে। কাব্য একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে। এখানে কথা বলা মানে শুধু শুধু নিজের মাথা নিজে খাওয়া। মায়াকে গাড়িতে উঠতে বলে সেও উঠে বসে। তোমার জীবনের লক্ষ্য যেন কি? গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করে কাব্য। চাইছি তো যাতে আল্লাহ ডাক্তার বানায়। শুধু আল্লাহ বানালে তো হবে না, তোমাকে পরিশ্রমও করতে হবে। সেটা তো অবশ্যই। তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাইছ? মায়া হুট করেই কাব্যর দিকে তাকায়। সে কিভাবে বুঝল? মায়া ঢোক গিলে বলে, হ্যাঁ, কিছু বলতে চাই। বলে ফেলো। পরে কিন্তু আবার সময় সুযোগ নাও পেতে পারো। আসলে বিষয়টা কবিতাকে নিয়ে। কবিতাকে নিয়ে? হুমম। কি করেছে ও আবার? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে আমতা আমতা করে বলল, আসলে আসলে ও প্রেমে পড়েছে। কিন্তু সেটা আপনার ভয়ে বলতে পারছে না। আমাকে ও পাত্তা দেয় নাকি? আজকে তো দেখলেই আমাকে কিভাবে নাকানিচোবানি খাওয়ালো তোমার সামনে। আসলে ও যেমনই হোক না কেন, ওর মনটা অনেক ভালো। কিন্তু জীবনের এইরকম একটা সিদ্ধান্ত আসলে ও একা নিতে পারছে না। ওর পছন্দের মানুষটা কি আমার বন্ধু? মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? কাব্য একটা রহস্যময় হাসি দিয়ে বলে, মায়া, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি ওর ভাই। আমার কি এইটা বোঝার কথা না? অহ, হ্যাঁ, আমিই আসলে বেশি বুঝেছিলাম। কবিতা আমাদের বাড়িতে 7 বছর বয়সে পার্মানেন্টলি এলেও আমার মাই কিন্তু ওকে ছোট থেকে দেখাশোনা করেছে। তখন তো অনেক ছোট ছিল। মামি মারা যাওয়ার পর প্রথমে আমাদের বাড়িতেই এনেছিল হাসপাতাল থেকে। আমি ভেবেছিলাম মা হাসপাতাল থেকে বোন কিনে এনেছে। কিন্তু কয়েক মাস পর বুঝেছিলাম ও আমার বোন নয়। যখন নানু ওকে নিয়ে যেতে এসেছিল, আমি খুবই কান্না করেছিলাম সেদিন। জানো তো সেদিন আমি কথা অসমাপ্ত রেখেই কাব্য থেমে গেল। ভেবেছে মায়া কিছুই জানে না হয়তো। মায়া কাব্যকে বলে, আমি সবকিছু জানি, স্যার। কবিতা আমায় বলেছে। সহসাই কাব্য মায়ার দিকে তাকায়। রাস্তার একপাশে গাড়ি থামিয়ে বলে, তুমি জানো সবকিছু? হুমম। জানি। ও তো কাউকেই কখনো বলে না এই সব। তোমাকে কিভাবে বলল? মায়া একটু মুচকি হেসে বলে, আপনি যদি ওর ভাই হয়ে থাকেন, তাহলে আমিও কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড হই। কথাটা মাথায় রাখবেন। বলেই চুপ করে গেল মায়া। কি বলল সে এইটা? হাজার হোক, সে তো তার শিক্ষক। কাব্য গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা আর কেউই তেমন কোনো কথা বলল না। কাব্য মায়াকে ভালোভাবে পড়াশোনা করতে বলল। বাসার সামনে এসে গাড়ি থামলে মায়া গাড়ি থেকে নেমে কাব্যকে ধন্যবাদ দিয়ে বাসায় আসার জন্য অনুরোধ করল। কিন্তু কাব্য কাজ আছে বলে চলে গেল। মায়া খুশিমনে বিল্ডিংয়ের ভেতরে ঢুকল। কিছুক্ষণ অপেক্ষা করার পর লিফটে ওঠার পর হঠাৎ তার মনে হল, কাব্য স্যারকে সে একবারের জন্যও বলেনি এই এলাকায় তার বাসা, কিংবা এই বিল্ডিংয়ে সে থাকে। তবে স্যার কিভাবে জানল সব? আপু, তোমার কাব্য স্যার কিন্তু খুবই সুন্দর। একদম হিরো হিরো। মায়া চুলে চিরুনি চালানো থামিয়ে সাবিহাকে বলে, তুই কিভাবে জানিস? ফেসবুক থেকে। ওনার অ্যাকাউন্ট পেলি কই? কবিতা আপুর ফ্রেন্ড লিস্টে। যাই বলো না কেন, তোমার স্যার কিন্তু সেই। এতই যখন ভালো লেগেছে, তাহলে গিয়ে প্রপোজ করে দে না। আমার তো তোমার জন্য ভালো লেগেছে। মাথা খাস না তো আমার।
প্লিজ। আজকে সারাদিন কবিতা বকবক করেছে। এখন আবার তুই শুরু করিস না। তুমি সরি বলেছ? কি কি বলেছ? আর কবিতা আপু বলল তুমি নাকি উনার সাথে এক গাড়িতে এসেছ। কি কি কথা হয়েছে তোমাদের মাঝে? আমাকে বলো না প্লিজ। সাবিহা: আম্মাকে গিয়ে বলবো অল্প বয়সে পেকেছিস তুই? তোকেই বিয়ে দিতে বলি? না না আপু প্লিজ। এই আমি এখনই শুয়ে পড়ছি। মাও কিছুক্ষণ পর গিয়ে শুয়ে পড়ল সাবিহার পাশে। কিন্তু ঘুম আসছে না তার। কাব্য স্যার কি আসলেই অনেক সুন্দর? অনেক মেয়েরাই বুঝি এইভাবে ক্রাশ খায় উনার প্রতি। উফ অফ, অসহ্য লাগছে সবকিছু। মায়ার কেন যেন কিছুই আর ভালো লাগছে না। বারবার মনে হতে থাকে, জীবন তুমি এত বিষাদ কেন? মায়া আপু, তুমি কখনো গ্রাম দেখেছ? আমি কখনোই দেখিনি। আমিও দেখিনি সাব্বির। কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল আমি গ্রামে যাব। তুমি গ্রামে গিয়ে কি করবে আপু? জানি না। তুমি কি করবে? আমি তো নদীতে নৌকা চালাব। আমি অনেকগুলো কাগজের নৌকা বানিয়েছি। তোমার মনে আছে, আমি কক্সবাজার গিয়ে নৌকা ভাসিয়েছিলাম। কিন্তু একটাও আর ফিরে পেলাম না। কিন্তু নদীতে তো হারাবে না। সাবিহা আপু, তুমি কি করবে? ফ্যাসফাস করবি না তো। আমার গ্রাম ভালো লাগে না। বিরক্ত লাগছে। আমি কিভাবে কি করব বুঝতে পারছি না। বাবা যে কিসের জন্য যেতে চাইছে কে জানে। ওখানে আমাদের দাদা দাদি আছেন। তারা বাবার মা সাবিহা। তাদের প্রতি তো আমাদের দায়িত্ব কর্তব্য আছে, সেটা তো পালন করতে হবে। ওনারা কি বাবার প্রতি দায়িত্ব পালন করেছে? তাহলে আমরা কেন করব? বাবাকে তো বের করে দিয়েছিল। খাবারও খেতে দেয়নি ওরা। আমাদের কি দরকার ওদের দেখাশোনা করা? রাগে গজগজ করতে করতে বলল সাবিহা। এইসব বলে না সাবিহা। ওনাদের এখন বয়স হয়েছে। এখন তাদের আমাদেরকে দরকার। আমরা না দেখলে কারা দেখবে বল? আমি অত শত জানি না, বুঝি না। জানতে বা বুঝতে চাইও না। আমার ইচ্ছে করছে বাসায় থেকে যাই। কিন্তু সেটা সম্ভব না। মা বলেছে নানা বাড়িতে থাকতে। কিন্তু মামি যে কাহিনী করে গেছে, তারপর আর সেখানে যেতে ইচ্ছে হচ্ছে না। আমার তো অনেক ভালো লাগছে। আমি সারা জীবন চার দেয়ালের মাঝে বন্দী ছিলাম। নানাবাড়ি দাদাবাড়ি কি জানি না। এইবার একটা সুযোগ পেয়েছি। আমি তো আনন্দের সাথেই যাব। সাবিহা আর কোনো কথা না বলে ভাঁজ না করেই ওর ব্যাগে টি শার্ট ঢুকাচ্ছিল। সাগরিকা রুমে এসে ওকে একটা ধমক দিয়ে টি শার্টগুলো বের করে থ্রি পিস আর লং ফ্রক ওর হাতে ধরিয়ে দিল। মায়ার কাছে গিয়ে মায়াকেও দিল। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই সব দিচ্ছ কেন মা? আমরা গ্রামে যাচ্ছি সাবিহা। এইটা শহর না। আমাদের মন মানসিকতার সাথে ওখানের মানুষের মন মানসিকতা মিলবে না। তোমরা ওইখানে টি শার্ট পরে থাকতে পারবে না। অনেকে অনেক কথা বলবে। চুপচাপ এগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, সাথে দুটো বইও নিবে। শুধু ওখানে গিয়ে ঢ্যাং ঢ্যাং করে না চলেই হবে না, পড়তেও হবে। কি? আমি ওখানে গিয়ে নাচব? আমি রুম থেকেই বের হব না দেখে নিও। আবার তো নাচানাচি। ওখানে গিয়েই সেটা দেখা যাবে। একটা রহস্যময় হাসি দিয়ে বলে সাগরিকা। সাবিহা তেজ দেখিয়ে সবকিছু রেখে বারান্দায় চলে যায়। সাগরিকা হতাশ হয়ে সেদিকে তাকিয়ে থাকলে মায়া তাকে আশ্বস্ত করে।
সবার এইসব কর্মকাণ্ড দেখে সাব্বির চোখ গোলগোল করে সাগরিকাকে বলে, মা, আমিও কি শার্ট পরতে পারবো না? আমি টিভিতে দেখেছি গ্রামে ছোট বাচ্চা ছেলেরাও লুঙ্গি পরে। আমিও কি লুঙ্গি পরব ওখানে গিয়ে? আমার জন্য লুঙ্গি আনোনি? সাব্বিরের কথা শুনে মায়া আর সাগরিকা হাহা করে হাসতে থাকে। এমনকি বারান্দায় দাঁড়িয়ে থাকা সাবিহাও। তাহলে গ্রামের ছুটিটা তুই গ্রামেই কাটাবি? কফির কাপে চুমুক দিয়ে কবিতা মায়াকে জিজ্ঞেস করল। হুমম, আমি অনেক এক্সাইটেড। জীবনে এই প্রথম দাদাবাড়ি যাচ্ছি। কখন রওনা দিবি আজকে? রাতে। কতক্ষণ লাগবে পৌঁছতে? সকালের দিকেই চলে যাব। জ্যামে পড়লে হয়তো আরও সময় লাগবে। আমি ভেবেছিলাম ঢাকার শহর দাপিয়ে বেরাবো দুজনে মিলে। নেক্সট টাইম। তোরা কোথাও যাবি না? তোদের গ্রামের বাড়ি নেই? না, আমাদের গ্রামের বাড়ি নেই। আমার বাপ দাদা 14 পুরুষ ঢাকার শহরেই থেকেছে। আর আমার নানা বাড়ি মানে তো আমার নিজেরই বাড়ি। যদিও বাবাকে বাবা বলে ডাকতে আমার কমফর্টেবল লাগে না মোটেই। কিন্তু যত যাই হোক, সে তোর বাবা। তোর তাকে বাবা বলে ডাকা উচিত। জানি, কিন্তু তার প্রতি আমার সেইরকম মায়া মমতা কাজ করে না। তবে আমার 3টা ভাইবোনের জন্য খুব খারাপ লাগে। সবচেয়ে বড়টাকে আমি অনেক আদর করতাম। কত ছোট ছিল, একদম পিচ্চি। আমি যখন হাসপাতালে দেখতে যাই, তখন আমাকে দেখেই ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আমিই তখন ছোট, 4 কি 5 বছর বয়স তখন। বাবা আমাকে ওকে আমার কোলে দিল। অদ্ভুতভাবে ওর কান্না থেমে গেল। ও অনেক রোগা হয়েছিল। নতুন মায়ের গর্ভাবস্থায় মা যথেষ্ট খাবার বা বিশ্রাম কিছুই পায়নি। তাই হয়তো এমন হয়েছিল। ভাইয়ের জন্মতে আমি বাবা খুশি হলেও দাদি খুশি হয়নি। আমাকে সবসময়ই বলতো, তোর কপাল পুড়েছে রে, তোর কপাল পুড়েছে। বাবুকে বাসায় আনার পরও ওকে আদরও করেনি। নতুন মাকেও অনেক কাজ করতে হতো। বাবুটা অবশ্য আমার কাছেই থাকত। আমি ওকে কোলে নিয়ে বসে থাকতাম। একবার জানিস কি হলো? বাবুটার বয়স তখন 2 মনে হয়, খেলতে খেলতে পড়ে গেল খাট থেকে। মুহূর্তেই মাথা ফেটে গলগল করে রক্ত পড়তে লাগল। আমিও ছুটে গেলাম। কিন্তু খাটের কাছে যাওয়ার আগেই ওর ফেলে রাখা খেলনায় হোঁচট খেয়ে আমিও পড়ে গিয়ে ব্যথা পেলাম। আমি ভয় আর ব্যথায় চিৎকার করতে লাগলাম। নতুন মা আর দাদি এসে আমাদের এভাবে দেখে মাকে বলল আমাকে কোলে নিতে, আদর করতে। দাদি আমাদের কাউকে না ধরে বাবুর খেলনাগুলো লাথি দিয়ে সরাতে সরাতে নতুন মাকে বকাঝকা করছিল। জানিস নতুন মা তখন কি করেছিল? আমাকে আর বাবুকে দুহাতে আগলে নিয়ে ছুটে গিয়েছিল হাসপাতালে। তারপর ফোন দিল আমার ফুপিকে। বিচার সভা সবই বসল। দাদির বিরুদ্ধে মা 1000টা অভিযোগ পেশ করল। দাদিও কম যায় না। সেও আমাদের এই অবস্থার জন্য মায়ের খামখেয়ালিকে দায়ী করল। মা যদি সবকিছু গুছিয়ে রাখত, তাহলে নাকি কারো কিছু হতো না। মা সেদিন তার উপর হওয়া সব অন্যায়ের জবাব দিল। ফুপি আর এই ঝামেলা সহ্য করতে পারছিল না। বাধ্য হয়েই আমাকে তার বাসায় নিয়ে এসেছিল। দাদি তবুও থামছিল না। শেষ পর্যন্ত আমাকে দত্তকি নিয়ে নিল। দাদিও বিছানায় পড়ে মাস 7 ভুগে উপরে চলে গেল। আমাকে বাবা ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইনি। কেন যাইনি আমি জানি না। তবে আমার ভাই আর বোনদের জন্য আমার সেখানে যেতে ইচ্ছে করে। আমার খুনসুটি করতে ইচ্ছে করে।
তাই তো কাব্য ভাইয়া এত বড় হয়েও আমার সাথে ঝগড়াঝাটি মারামারি করে। কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদেই দিল কবিতা। মায়া ওকে কাঁদতে দিল। সে জানে কাঁদলে মন হালকা হয়। তাই সে বাধা দিল না। প্রসঙ্গ ঘুরানোর জন্য মায়া বলল, তোর যমজ বোনেরা কি একই রকম দেখতে? না, ওরা আলাদা। একটাকে দেখতে আমার মতো কিছুটা, আরেকটা ওর মায়ের মতো হয়েছে। ওরাও আমাকে অনেক পছন্দ করে। ওই বাড়িতে গেলে আমাকে আসতে দিতে চায় না। ফুপির বাসায় আসলেও আর যেতে চায় না আমাকে রেখে, তাই আমি চাই যত দূরে দূরে থাকা যায় ততই ভালো। কারণ এই মাটা মোটেই ভালো নয়। গ্রামে নেটওয়ার্ক কম থাকে কিন্তু কবিতা আমাকে মেসেজ দিল মাঝে মধ্যে নাও পেতে পারিস। কল দিব। অবশ্যই। এখানে কি হচ্ছে কি না হচ্ছে তোকে না জানানো পর্যন্ত আর তোর ওখানে কি কি হলো সেটা না জানা পর্যন্ত আমার পেটের ভাত হজম হবে না। আসল কথা বল যে বকবক না করলে তোর পেটের ভাত হজম হবে না। বলেই মায়া আর কবিতা খিলখিল করে হেসে ওঠে। রিজভী আহমেদ ভেবেছিল ট্রেনের টিকিট পাবে না। কিন্তু শেষ মুহূর্তে একজন টিকিট বাতিল করাই সে কেবিন পেয়েছে। তাও আবার 4টা বেডের, উপরে 2টো নিচে 2টো বেড। স্ত্রী, কন্যা, পুত্র নিয়ে আরামসে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবে সেই কথা ভাবতেই সে খুশি হল। সাবিহা এখনো মেজাজ গরম করে আছে। সাব্বির আর মায়া ভীষণ খুশি। সাবিহা রাগে গজগজ করতে করতে কেবিনের উপরের বেডে গিয়ে শুয়ে পড়ল। সাব্বির বায়না ধরলে মায়া আর সাব্বিরকে উঠিয়ে দিয়ে মায়াকে বলল, বেড শেয়ার করতে কষ্ট হবে না তো মায়া? ও ঘুমিয়ে গেলে ওকে আমাদের কাছে নিয়ে আসব তাহলে। আমি উপরে মায়া আপুর কাছেই শুব বাবা। আচ্ছা ঠিক আছে। আপুর কাছেই শো। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। হেলতে দুলতে ট্রেনটি চলতে শুরু করল। একসময় গতি বাড়িয়ে দিল। সাগরিকা দোয়া পড়ে সবার বুকে ফু দিয়ে দিল। একসময় নিজেও শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে কাদা হয়ে গেল। ঘুম নেই মায়ার চোখে। সে জেগে আছে। কবিতার কথা মনে পড়ছে তার। মায়া গতবারের কক্সবাজার ভ্রমণের কথা মনে করল। তখন বাসে ভ্রমণ করলেও কোনো আনন্দ পায়নি সে। সাবিহা তার প্রতি বিরক্ত ছিল। যাওয়ার সময় একটা কথাও বলেনি। বরং তাকে নিয়ে যাওয়ায় সবার সাথে রাগ করেছিল। আর এইবার তাকে অনুরোধ করেছিল তারা দুজন যেন বাসায় থাকে। ভাবা যায়, জীবন কখন কাকে কোনো জায়গায় দাঁড় করায়। আজ মায়ার সবই আছে। সবই আছে। মায়ের কথা মনে পড়ল তার। যদি মা আজ থাকত। না, সে ভাবতে চায় না। কিছু কিছু মৃত্যু অনেকের জন্য সৌভাগ্য হয়ে আসে। যেমনটা তার মায়ের মৃত্যু তাকে একটা নতুন জীবন, একটা নতুন পরিবার দিয়েছে। তার বাবাকে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা থেকে বাঁচিয়েছে। নানা নানিকে কত শত গ্লানি থেকে বাঁচিয়েছে। মামার মতো মানুষের কাছে দুনিয়া থেকে একটা পাপ দূর হয়েছে। ভালোই হয়েছে মা মরে গেছে। নিজেকে বোঝায় মায়া। না হলে সে কি আজ এখানে থাকত? তবুও মা তো কিভাবে ঘৃণা করবে সে? সাব্বিরকে এক হাতে আঁকড়ে ধরে আরেক হাতে নিজের চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করে সে। তুমি কেন দিনের ট্রেনে গেলে না বাবা? এই রাতের বেলা এখন ট্রেন নষ্ট হল। এখন আমরা কি করব? রাগে গজগজ করতে করতে বলল সাবিহা। মা, ট্রেন নষ্ট হয়নি। সামনের ব্রিজ নষ্ট হয়েছে। এই জন্য ট্রেন থেমে আছে। কখন ঠিক হবে? আমরা দিনে কেন গেলাম না?
সেটা তুমি বাড়িতে গেলেই বুঝবে। এখন কি আমি এই উপরের বেডে পা ঝুলিয়ে থাকব? নিচে নেমে আয় সাবিহা, মায়া বলল। সাব্বির উপরের দিকে তাকিয়ে বলল, সাবিহা আপু, নিচে নেমে এসো। আমরা চানাচুর খাচ্ছি, ঝালঝাল চানাচুর। তুমিও এসে খাও। তুই উপরের দিকে না তাকিয়ে মাথা নিচু করে রাখো, ঘাড় ভেঙে যাবে। ইডিয়ট কোথাকার। কথা বলতে বলতে নিচে নেমে আসে সাবিহা। সাগরিকা এইবার বিরক্ত হয়ে বলে, যথেষ্ট হয়েছে সাবিহা। সবসময় মুখ গোমরা করে রাখলে কেমন লাগে? আমি তো আসতে চাইনি, তোমরাই আমাকে নিয়ে এসেছ। মাথা নিচু করে বলে সাবিহা। রিজভি ওর মাথায় হাত বুলিয়ে বলে, ওকে, তোমার কথাই থাক। যদি তোমার ওখানে ভালো না লাগে তাহলে তোমাকে নিয়ে আমরা 2 দিন পরেই চলে আসব। আনন্দে লাফিয়ে উঠে সাবিহা বলে, সত্যি? হ্যাঁ, সত্যি। ওকে, কিন্তু এখন আর মুখ গোমরা করে রাখা যাবে না। ওকে বাবা। কিন্তু তোমার উচিত ছিল দিনে জার্নি করা, তাহলে অনেক কিছুই দেখতে পারতাম। ফেরার সময় চেষ্টা করব দিনের টিকিট নিতে। ওকে, ওকে বাবা। কিন্তু এখানে বসে থাকতে ভালো লাগছে না। বাইরে দেখো অনেক মানুষ বের হয়ে হাঁটাহাঁটি করছে। আমরাও যাই। চলো না বাবা। যথা আজ্ঞা আম্মা। মায়া ট্রেন থেকে বের হয়ে দেখল ছোটখাটো একটা স্টেশন। তারা যেখান থেকে উঠেছে সেখানের তুলনায় এখানে কিছুই নেই, এইখানের বেশি মানুষ নেই। যারা আছে তারা বেশিরভাগই ট্রেনের যাত্রী তাদের মতোই। মায়া চারদিকে চোখ বুলিয়ে সবকিছু দেখে নিল। অনেক মানুষই মানবেতর জীবনযাপন করছে এখানে। রেললাইনের ধারে ঘুমুচ্ছে মানুষ। কিছু ভিক্ষুক তাদের দেখে এগিয়ে আসছে। একটা বাচ্চা ছেলে ফ্লাক্সে করে চা বিক্রি করছে আর অদ্ভুত ভঙ্গিতে চা গরম বলছে। বাচ্চা ছেলেটা সাব্বিরের বয়সীই হবে হয়তো। আশেপাশের হোটেলগুলো আজ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। মাঝরাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। অনেকে খাওয়া শুরু করে দিয়েছে। সাবিহা আবদার করল চা খাবে। তার নাকি এই গরমে চা খেতে ইচ্ছে করছে। মুখে বললেও সবাই জানে তার চা খেতে ইচ্ছে করছে না। বাচ্চা ছেলেটিকে দেখে মায়া লাগছে। মায়া অবাক হয়ে চারপাশ দেখছে। রাতের পরিবেশ তার ভালো লাগছে। জীবনের প্রথম ট্রেন জার্নি, প্রথম পরিবার নিয়ে ভ্রমণ আর প্রথম পরিবার সহ বাইরে খোলা আকাশের নিচে বসে চা খাওয়া। সাবিহা নিজের কথার ফুলঝুরি খুলে বসেছে। সাব্বির নতুন যা দেখছে সেটা নিয়েই প্রশ্ন করছে। আম্মা তাদের কথার জবাব দিতে দিতে কাহিল। বাবা চুপ করে বসে আছে। হয়তো অতীতের কথা ভাবছে। কত বছর পর নিজের গ্রামে যাচ্ছে কে জানে। বাবারও তো মা নেই। বাবারও কি মায়ের জন্য কষ্ট হয়? আপনারা এই রুমে কেন থাকেন? গম্ভীর স্বরে প্রশ্ন করে রিজভি। আজমল হোসেন একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তাইলে কি ওই অট্টালিকায় থাকুম নাকি বাজান? আমার ছাওয়ালগুলান তো মানুষ হইছে অনেক। আমারে অট্টালিকায় রাখব তো এই জন্য। বাড়িটা তো আপনার আব্বা। তাহলে আপনারা এই ঝুপড়ি ঘরে থাকেন কেন? সব জায়গায় সবার থাকনের অনুমতি থাহে না বাজান। তুমি কয় বছর পর আইলা কও তো বাজান? জানি না আব্বা। হিসেব করতে আমার ভালো লাগে না। এতদিন কেন আসো নাই? আপনি আমারে তাড়ায় দিছিলেন আব্বা। বলছিলেন আর যেন বাড়িমুখো না হই। হো, আমিই কইছিলাম। বাপের মুখের কথাটা রাখছো বাজান। মনের কথা শুনো নাই রাখো নাই।
অত্যাচার সহ্য করার চাইতে দূরে গিয়ে একবেলা না খেয়ে থেকেও শান্তিতে ছিলাম আব্বা। হরে বাজান, ঠিকই করছস। দূরে গেছিলি দেইখাই বড় মানুষ হইতে পারছস, না হইলে তো এইহানে কামলা দিয়া খাইতি। তোর ভাইগুলানরে দেখ, দুইটা দামড়া পোলা, ভালা ব্যবসা করে। বিয়া করতে না করতেই আমাগো বুড়াবুড়িরে পর কইরা দিছে। তাও ভালা যে বাড়ি থাইক্কা বাইর কইরা দেয় নাই। খাওন পরনের সবকিছু তো তাও দেয়। এই ঘরে ফ্যান নাই কেন আব্বা? আমাগো আবার ফ্যান লাগেনি রে বাজান। আমরা হইল বুড়াবুড়ি, আইজ আছি তো কাইল নাই। আমাগো ফ্যান না হইলেও চলব, বলেই একটু মুচকি হাসার চেষ্টা করে সে। সকালে কি খাইছেন আব্বা? খাইছি মুড়ি চিরা। অন্ধকারে হোঁচট খায় যেন রিজভী আহমেদ। তার বাবা সকালে মুড়ি চিরা খেয়েছে, অথচ তার ভাইদের ঘরে তারা আসার পর ভালোমন্দ খাবার খেয়েছে। তার এক মুহূর্ত সময় লাগে না বুঝতে এখানে কি হচ্ছে বা হয়ে থাকে। তোমার মাইয়া দুইডা তো এক্কেবারে তোমার মায়ের মতো হইছে। তোমার বড় মাইয়ারে দেইখা আমি প্রথমে ভাবলাম তোমার মায়ে বুঝি আইছে। আমি তো অবাকই হয়া গেছিলাম। গেছিলাম। অতটুক বয়সেই তো তোমার মায়েরে আমি বিয়া কইরা আনছিলাম। ওরা কই সবাই? ওগরে ডাকো। না থাক, আমিই যাই। এই ঘরে আইলে তো ওগো সবার গরম লাগব। বলেই লাঠিতে ভর দিয়ে উঠানের দিকে পা বাড়ায় আজমল হোসেন। রিজভী আহমেদও পেছনে পেছনে বের হয়ে আসে। বাইরের উঠোনে অনেক মানুষ, সবাই তাদের আসার খবর শুনে তাদের দেখতে এসেছে। মায়া, সাবিহা আর সাব্বিরকে ঘিরে রেখেছে সবাই। সাগরিকা উঠোনের এক কোনায় রান্নাঘরে সবার সাথে বসে আছে। রিজভী চুপি চুপি চলে আসে বাড়ির পিছনে, তাদের পারিবারিক কবরস্থানে, যেখানে তার দাদা দাদি, এক ফুপি আর তার দুঃখিনী মা শুয়ে আছে। চুপিসারে সে এসে বসে মায়ের কবরের সামনে। ইট দিয়ে বাধাই করে দেওয়া কবর। সময়ের ব্যবধানে আজ নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো, তবুও সে চিনে কোনটা তার মায়ের কবর। ছোট্ট শিশুর ক্ষুধা লাগলে যেভাবে সে মায়ের কাছে হামাগুড়ি দিয়ে বসে পড়ে, রিজভীও সেভাবে বসে পড়ে তার মায়ের কবরের কাছে। তার ইচ্ছে করে আকাশ বাতাস কাঁপিয়ে কান্না করতে, কিন্তু সে পারে না। গলার কাছে এসে সব যেন আটকে যায়। সে চায় মামা বলে চিৎকার করতে, কিন্তু সেটাও পারে না। কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে তার। কাঁদতে কাঁদতে মায়ের কবরের উপর শুয়ে পড়ে সে। কতক্ষণ সে এভাবে ছিল সে জানে না। তার হুঁশ ফিরে যখন সে অনুভব করে তার পিঠে কারো হাত পড়েছে। আতঙ্কিত হয়ে পিছনে ঘুরেই সে দেখে মানুষটা সাগরিকা, তার সহধর্মিণী, যার মুখের দিকে তাকিয়েই সে তার অতীত আর দুঃখকে ভুলেছিল। সেই উঠে আঁকড়ে ধরে তাকে। সাগরিকা হতভম্বের মতো তাকিয়ে থাকে তার দিকে। এত বছরের সংসার জীবনে তার স্বামীকে সে এতটা ভেঙে পড়তে কখনোই দেখেনি। সাগরিকার কাঁধে মাথা রেখে ঢুকরে কেঁদে উঠে রিজভী। সাগরিকা তার মাথায় হাত বুলিয়ে দেয়। এর চাইতে বেশি আর কি বা করতে পারবে সে? চাইলেও তো এর বেশি আর কিছুই করতে পারবে না। অতীতকে তো আর কোনোভাবেই বদলানো যাবে না, সেই সাধ্য তো তার নেই। গ্রামে এসে সবচেয়ে বেশি যে কথা বলা শুরু করেছে,
সে সাবিহা। সে যেদিকে তাকাচ্ছে সবদিকেই যেন সৌন্দর্য খুঁজে পাচ্ছে সে। গাছের ডালে ডালে পাখির কলকাকলি, কত রঙের ফুল, কত ধরনের মানুষ। তারা যেন কোনো এক অনুষ্ঠানের মুখ্য অতিথি। সবাই তাদের দিকে তাকাচ্ছে যেন তারা দূর কোনো গ্রহ থেকে এসেছে। মায়ার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগল সেটা হচ্ছে পুকুর। এখানেই সে গোসল করতে চেয়েছে। বাড়ির পাশেই পুকুর হওয়ায় রিজভি পুকুরের পাশে এসে দাঁড়ায়। কারণ মায়া বা সাবিহা কেউই ভালোভাবে সাঁতার জানে না। সাব্বিরের অনুমতি মিলেনি পানিতে নামার। তাই সে ছুটে গিয়ে নিজের ব্যাগ থেকে কাগজের নৌকাগুলো নিয়ে এসে ভাসাচ্ছে। পুকুরের মাঝখানে কয়েকটি লাল শাপলা ফুটে আছে। সাবিহা বাবার কাছে বায়না ধরে সেটা আনার। সে বলা মাত্রই তাদের পাশের বাড়ির মেয়েটা সাঁতরে গিয়ে নিয়ে এসেছে। সাবিহা এর আগে কখনোই পুকুরে গোসল করেনি। তাদের শহরে পুকুর থাকলেও সেখানে গোসল করার অবস্থা নেই। এখানে এই স্বচ্ছ পানি দেখে সে যারপরনাই অবাক। তার ছোট ছোট চাচাতো ভাই বোনেরা তাদের আশেপাশেই আছে। সবাই তাদের থেকে বয়সে অনেক ছোট। কিন্তু পাশের বাড়ির মেয়ে মরিয়মের সাথে ইতোমধ্যেই খুব ভাব হয়ে গেছে সাবিহা আর মায়ার। মেয়েটার নাম মরিয়ম। কিন্তু এলাকার মানুষ তাকে মরিয়ম না ডেকে তাকে ডাকে ময়রম বলে। সাবিহার বেশ হাসি পায়, কিন্তু সে কিছু বলে না। মরিয়ম তাদের উৎসাহ দেখে বলে, তোমরা এই পুকুর দেইখা এমন করতাছ? আরও বড় পুকুর আছে, আর আছে একটা নদী। এখন মেলা পানি সেইহানে, নৌকা চলে সেইহানে। সত্যিকারের নৌকা? হ। ইস, আমি যদি নৌকায় ঘুরতে পারতাম। প্রবল উৎসাহ নিয়ে বলে সাবিহা। তুমি চড়বা? আমার ভাই তাইলে নৌকা নিয়ে আইবনে। মরিয়মের বোন পুকুরেই ছিল। তার বয়স কত হবে? 11 কি 12? সাব্বিরের বয়সেই হবে হয়তো। সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করে, ও তো ছোট, ও কি পারবে? ছেলেটার চোখমুখ কেমন যেন হয়ে গেল, যেন খুব একটা অপমানজনক কথা বলেছে তাকে নিয়ে কেউ। মরিয়ম হেসে বলে, ওর কাছে এইডা ডাইল ভাত খাওনের সমান। চোখ লাল হয়ে গেছে সাবিহা আর মায়ার। জোর করে তাদের পানি থেকে তুলেছে সাগরিকা। এই গরমে এখন তারা ঠকঠক করে কাঁপছে। উঠোনে রোদ পোহাচ্ছে তারা। সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে রিজভি। সে গিয়েছিল এলাকার বাজারে টুকটাক কেনাকাটা করতে। আজমল সাহেব দেখল সেই জিনিসপত্রগুলোর মধ্যে সিলিং ফ্যানও আছে। চোখে পানি চলে আসে তার। সে জানে না তার চোখে কেন পানি আসলো। আনন্দে না কষ্টে? সাবিহা আর মাও বুঝল কেন বাবা রাতে ট্রেনে বাড়ি এসেছে। রিজভি উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিল। মায়া আর সাবিহাকে নিজের ছোটবেলার গল্প বলছিল। তার ছোট ভাইদের বাচ্চাদের শহরের গল্প শোনাচ্ছিল। সাগরিকা এক গ্লাস ঠান্ডা পানি হাতে এনে দিল। সে সেটায় এক চুমুক দিতেই কোথা থেকে একটা মাঝবয়সী এক মহিলা এসেই বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। বাবাও তাকে দুহাতে আগলে নিয়ে তাকে থামানোর চেষ্টা করল। মায়াসহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। মহিলার পিছু পিছু একটা মেয়েও বাড়িতে ঢুকে। সাগরিকার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। কে এই মহিলা? হুট করেই মহিলাটি রিজভিকে ছেড়ে বলল, তুমি না কইছিলা আমার জন্য চুড়ি কিনবার যাইতাছ? আমি তো তাই তোমারে যাইবার দিল ম। এত দেরি করলা কেন? তুমিও আইলা না। আমি আর আমার জীবনে চুড়িও পরলাম না। তুমি না কইছিলা তুমি তাড়াতাড়ি আইবা? এত দেরি কইরা আইলা কেন মিয়া ভাই? দুনিয়াতে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হচ্ছে ভাইবোনের সম্পর্ক।
সেটা আজ মায়া নিজে ভালোভাবেই অনুভব করতে পারছে। তারা প্রায় একদিন ধরে এখানে এসেছে, কিন্তু তার বাবাকে জড়িয়ে ধরে এভাবে কেউ আবেগ আপ্লুত হয়ে কান্না করেনি। যে মহিলাটি তার বাবাকে জড়িয়ে কান্না করছে, সে তার বাবার বোন, তার একমাত্র ফুপি। সে বারবার প্রশ্ন করছে, মিয়া ভাই, আমি তো চুড়ি চাই নাই তোমার কাছে সেদিন। তুমি তাও কিসের জন্য চুড়ি আনতে গেছিলা? কও তো আমারে। আর আজ ২৬ বছর পর বাড়ি আইলা। সেই দিন আব্বায় তোমারে মারল আর কইল আর যেন না আসো বাড়ি। তুমি রাগ কইরা নিজের বোচকা নিয়ে নদীর দিকে গেলা। আমি পিছে পিছে গেলে কইলা আমার জন্য চুড়ি নিয়া আইবা। কই আনো নাই চুড়ি মিয়া ভাই? মিয়া ভাই, আমার কথা তোমার মনে পড়ে নাই? আমি কতদিন তোমার জন্য নদীর পাড়ে খাড়ায়া রইলাম। আব্বায় কত তালাশ করল তোমারে, তোমারে পাইল না। কই আছিলা তুমি মিয়া ভাই? মায়া অবাক হয়ে দেখল তার বাবা আজ কান্না করছে তার আদরের ছোট বোনকে জড়িয়ে। যেন এর অপেক্ষাতেই সে ছিল। কোনো একজন আপন মানুষ এসে বলবে, এতদিন কই ছিলে তুমি? আমার কথা মনে পড়ে নাই? মায়া নিজের বাবার সাথে এখনো সম্পূর্ণভাবে মিশে উঠতে পারেনি। হয়তো শৈশব বা কৈশোর কোনোটাতেই বাবাকে কাছে পায়নি বলে। তাই আজও তার সাথে কথা বলতে গেলে কিছুটা জড়তা আসে। সেই বাবা আজ তার সামনে কতটা অসহায়ভাবে আছে। মায়ার বাবার জন্য ভীষণ করুণা হল। আকাশের দিকে তাকিয়ে সে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলল, আমাদের জীবনটা এমন করে কেন বানালে গো? আমাদের আর কত প্রজন্ম এই মানসিক কষ্ট সহ্য করবে? মায়ার ফুপি এসেই রান্নাঘরে ঢুকে গেছে। এমনিতে এই পরিবারে তার কোনো মূল্য নেই। ভাইয়ের বউদের কাছে সে ন্যূনতম পাত্তাও পায় না। ভাইরা চাইলেও কিছু করতে পারে না। তারা তো বউদের গোলাম বলতে গেলে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজকে তার দুই ভাইয়ের বউই তাকে মূল্য দিচ্ছে। আর দিবে নাই বা কেন? আজকে সব বাজার তো তার মিয়াভাই করেছে। তার মাও তার সাথে সাথে হাত লাগাচ্ছে। এখানে এসে মায়ের সাথে একবারও কথা বলেনি সে। কিছুক্ষণ পরপর তার বাবা এসে বলছে রান্নাবান্না কতদূর। বাচ্চারা অপেক্ষা করে আছে খাবারের জন্য। হঠাৎ রিজভি এসে বলল, ঋতু। হ্যাঁ মিয়া ভাই, একটু বাইরে আয় তো, তোর সাথে একটু কথা ছিল। ভাই আমার তো কাজ আছে। মা তো একা সব করতে পারবে না। আরে আয় না একটু। ঋতু বের হয়ে আসে রিজভির সাথে। রিজভি সাগরিকাকে বলে রান্নাঘরে যেতে, যাতে শাশুড়িকে একটু সাহায্য করতে পারে সে। সাগরিকা বের হয়ে গেলে রিজভি ঋতুকে জিজ্ঞেস করল, তোর স্বামী মারা গেছে কত বছর হল? ঋতুর চোখে পানি এসে গেল। মাথা নিচু করে বলল, 14 বছর মিয়া ভাই। রিজভি কঠিন মুখে প্রশ্ন করে, তোরে বিয়ে দিছে কবে? যখন আমার বয়স 13 বছর তখন। তোর মেয়ের বয়স কত? 15 বছর। রিজভি ধপ করে বসে পড়ল মাথায় হাত দিয়ে। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। সে কেন আরও আগে আসেনি? তোর সংসার চলে কিভাবে? কিভাবে আর চলবে মিয়া ভাই? পরের বাড়ি কাজ করে। স্বামী মরার পর তো শ্বশুর বাড়ি কি আর থাকে? এখানে তো আর আমার কোনো অধিকার নেই। বাবার বাড়িতে তো মেয়েদের বিয়ের পর আর কোনো অধিকার থাকে না। তাই শ্বশুর বাড়িই থাকি। নিজের ভাসুর আর দেবরের বউদের গোলামি খাটি। তাদের ছেলেমেয়েদের 24 ঘন্টার কাজের বুয়া আমি আর আমার মেয়ে। তোকে এত কম বয়সে বিয়ে কে দিয়েছিল? কে আবার? আমার মা। আমার জন্মদায়িনী মা।
টাকার লোভে আমাকে বড় বাড়ির বউ করে পাঠালো। এখন সেই বড় বাড়ির বড় বড় কাজগুলো তো আমাকেই করতে হয়। মায়ের সাথে কথা বলি না বেশি, জানো তো। আমাকে এই বাড়িতে রাখলে কি এমন হতো বলতো মিয়া ভাই? তার তো কত দাপট ছিল। তোমাকে বাড়িছাড়া করল, বাপের কথার উপরে আমাকে বিয়ে দিল। এখন কই গেল সব দাপট? এখন তো ছেলের বউদের মুখের উপর কোনো কথাই বলতে পারে না। অবশ্য এখন তাকে তো আর দোষ দিয়ে লাভ নেই। সে তো এখন ছেলে বউয়ের সংসারের আশ্রিতা মাত্র, তাও আবার পেট ভাতায়। বুড়ো বুড়ি দুজন দুই ছেলের সাথে খায়। বুড়িটার গতরে এখনো জোর আছে, তাই তার কিছুটা কদরও আছে। বুড়ো বাপটার তো কোনো শক্তিই নেই এখন আর। তার না আছে কোনো দাপট, না আছে কদর। বলেই একটু মুচকি হাসল ঋতু। তুই রান্নাঘরে যা ঋতু। আর শোন, তোর ভাবিকে পাঠিয়ে দিস। ঋতু চলে গেলে রিজভি রুম অন্ধকার করে একা ঘরে শুয়ে পড়ে। তার মাথাটা ভীষণ ধরেছে। এই সময় তার পাশে তার সাগরিকাকে চাই। সে অনুভব করতে পারে কেউ একজন দরজা দিয়ে প্রবেশ করছে। ধীরে ধীরে তার শিয়রে এসে দাঁড়ায়। রিজভি অপেক্ষা করে কখন একটা হাত তার কপাল স্পর্শ করবে। রিজভির অপেক্ষার অবসান ঘটিয়ে সত্যি সত্যিই একটা হাত তার কপাল এসে ছোঁয়ে। রিজভি চোখ না খুলেই বলে, সাগরিকা। হুমম। তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি দিবে? কি চাই আপনার সাহেব? আমার বোনকে কি আমাদের বাসায় রাখতে অনুমতি দিবে? ওর মেয়েকে? আমার বাবাকে? আমি আমার দায়িত্ব পালন করতে চাই। এতদিন দূরে থেকে আমি শুধু আমার ইগোকেই দেখেছি। আমার অভিমানের মূল্য দিয়েছি। আমি কল্পনাতেও ভাবিনি যে আমার বোনের সাথেও ছোট মা এমন করবে। রাখতে দিবে তুমি ওকে আমাদের বাসায়? সাগরিকা রিজভির কপাল থেকে হাত নামিয়ে নেয়। রিজভির মনে ভয়ের সৃষ্টি হয়। সাগরিকা কি না করবে তাকে? কিন্তু সাগরিকা বলে, আমার খুব স্বপ্ন ছিল একটা পরিপূর্ণ সংসারে বউ হয়ে যাব। শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর, যাদের নিয়ে থাকব। কিন্তু তোমাকে ভালোবেসে কোনো কিছুই পূরণ হয়নি। তবে এইবার মনে হচ্ছে হবে। আমরা অবশ্যই ওদেরকে নিয়ে যাব। রিজাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। আমার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে। দেখেছ? হুমম। তোমাকে ভীষণ ভালোবাসে তোমার বোন। তাই না? হুমম। অনেক ভালোবাসে। এই বাড়িতে একজন মানুষই ছিল যে আমাকে ভালোবাসত। এখনো ভালোবাসে। আমি ঠিক করেছি ওকে আবার বিয়ে দিব। কতই বা বয়স এখন ওর? সারা জীবন কি আর একা একা থাকতে পারবে ও? সাগরিকা হাসল। হেসে বলল, তোমাদের পুরুষদের কাছে বউ মরে গেলে দ্বিতীয় বিয়ে করা যতটা সহজ, মেয়েদের কাছে তার থেকেও অনেক কঠিন। ও সহজে রাজি হবে না। তাছাড়া রিজা এখন ক্লাস 9-এ পড়ে। ও বিষয়টা কিভাবে নিবে ভেবেছ? ওর একটা সুস্থ পরিবেশে বেড়ে ওঠা হবে না। বাবা তো নেই। মা থাকতেই নাই হয়ে যাবে। তবে আমিও খুব করে চাইব, যাতে ঋতু তার জীবন আবার নতুন করে শুরু করতে পারে। সাগরিকা চলে গেলে রিজভি আবার অন্ধকার রুমে শুয়ে পড়ে। জীবনটা আবার কেমন অগোছালো লাগছে তার। সে তো নিজের জীবনটা সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছে। কিন্তু এদিকে তার বাবা আর বোন কি কষ্টেই না দিন কাটাচ্ছে। নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে তার। সবাই তার সাথে খারাপ ব্যবহার করেছে। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু সেও তো তার কোনো দায়িত্ব পালন করেনি। সেও তো সবাইকে সবার মতো করে দূরে সরিয়েই রেখেছে।
তাহলে তার আর তাদের মধ্যে পার্থক্য কি আছে? মায়া আপু, তোমার চুলগুলো তো খুব সুন্দর, তুমি কি তোমার চুলের অনেক বেশি যত্ন করো? রিনরিনে গলায় বলে রিজা। আরে না, আমার চুল এমনিতেই এই রকম। সাবিহা রিজাকে প্রশ্ন করে, তোমাদের বাড়ি কোথায় রিজা আপু? সবাই তো সকাল সকাল আমাদের দেখতে আসলো, তোমরা এত দেরি করলে কেন? তুমি দুপুরে আসলে দেখতে আমরা কি মজা করে গোসল করেছি পুকুরে। আমাদের বাড়ি এই গ্রামের পরের গ্রাম। তাহলে এত দেরি হলো কেন তোমাদের? আমরা তো হেঁটে এসেছি, তাই আমাদের দেরি হয়েছে। তোমরা হেঁটে আসলে কেন? সাবিহার করা প্রশ্নের জবাব রিজা দেয় না। সে চুপ করে থাকে। কি জবাব দিবে সে? সে কি বলবে তার মায়ের কাছে টাকা নেই তাই তার মা আর সে হেঁটে হেঁটেই এসেছে? প্রসঙ্গ ঘুরানোর জন্য মায়া বলে, জানো রিজা, আমরা এই প্রথম গ্রামে আসলাম। এর আগে আমরা কখনোই গ্রামে আসিনি। তুমি কি আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে পারবে? আচ্ছা, দেখাবো। অবশ্যই দেখাবো। কালকেই আমরা ঘুরতে বের হব। কিন্তু তোমার স্কুল মিস হবে না? তুমি স্কুলে যাবে না? মায়ার করা এমন প্রশ্নেও রিজা চুপ করে থাকে। কি বলবে সে? তার কি এই নতুন পরিচয় হওয়া মেয়েদেরকে বলা উচিত হবে সে স্কুলে যায় শুধু পরীক্ষা দিতে? তার বড় কাকার মেয়ের ব্যবহার করা পুরনো জামা কাপড় পরেই সে বড় হচ্ছে। তাদের নিদারুণ নিষ্ঠুর দুঃখ কষ্টের কথা কি তাদের বলা উচিত হবে? তারা তো এখানে এসেছে আনন্দ করতে। সেখানে এইসব অর্থহীন কথা বলে তার কি উচিত হবে তাদের আনন্দ মাটি করা? আর বললেই বা কি হবে? এই নতুন পরিচয় হওয়া মেয়েরা কি পারবে তার ভাগ্যকে একচুল পরিমাণ পরিবর্তন করতে? মামা কল দিয়েছিল কবিতা। তোকে যেতে বলেছে। তুই কি যাবি? তোর কিন্তু যাওয়া উচিত হবে। কেন যাব আমি? এইটা কি আমার নানা বাড়ি? মানুষ গরমের ছুটিতে নানা বাড়ি যায়। আর আমি যাব আমার দাদা বাড়ি? আমার কি লজ্জা শরম নেই? যেখানে আমার কোনো মূল্য নেই সেখানে আমি কেন যাব? তোর বাবা তোকে যেতে বলেছে। তোর বাবাই আমার বাবা। আমার একটাই বাবা। কেন? এখন কি আমাকে তোর বাবার ভাগ দিতে কষ্ট হচ্ছে? হলেও আমার কিছু করার নেই। যেটা দিয়েছিস সেটা এখন আমার। বুঝলি? আমার বাবা তোর বাবা। মেনে নিচ্ছি। তোকে দিতে আমার কিছুই সমস্যা হবে না। কিন্তু তোর বাবাও তো তোরই বাবা। কবিতা মুখ শক্ত করে জবাব দেয়, আমার একটাই বাবা। কাব্য এবার বলে, আরিয়ান, আয়রা আর কায়রা তোকে যেতে বলেছে। আর আরিয়ান বেচারা কিছুদিন আগেই তো ডেঙ্গুতে ভুগল। তোর পরীক্ষা থাকায় তো তুই দেখতেও যেতে পারিসনি। এখন না হয় যা। একদিনের ব্যাপারই তো। তারপর না হয় চলে আসবি। কথাটা বলেই কাব্য চলে গেলে কবিতার ভীষণ রাগ হল তার ভাইয়ের উপর। কেন সবসময়ই তার ফুটবল জায়গায় আঘাত করতে হবে? এই রকম ইমোশনাল ব্ল্যাকমেইল না করলেই কি নয়? তোকে কখন থেকে কল দিচ্ছি মায়া, ফোন ধরছিলি না কেন? রিল্যাক্স কবিতা, অল্পতেই এত হাইপার কেন হোস? একটু রয়-সয় কথা বল। আজাইরা কথা বলিস না তো। ফোন ধরছিলি না কেন তাই বল। কবিতা, এইটা গ্রাম। তুই জানিস না এইখানকার নিয়ম কি রকম? আমার হাতে মোবাইল দেখে এখানকার সবাই অবাক হয়ে গেছে। এখানে নাকি মেয়েদের হাতে মোবাইল দিতে হয় না। তাহলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়। বুঝলি? বলেই হাহা করে হেসে উঠল মায়া।
মায়ার কথা শুনে অবাক হয়ে কবিতা বলে, মানে কি এসবে? খারাপ কেন হবে? আরে, এ তো গেল মোবাইলের ব্যাপারে। কোনো মেয়ে যদি ফেসবুক চালায়, তাহলে নাকি সে অবশ্যই খারাপ হয়ে গেছে। তার সাথে আর অন্য মেয়েদের মিশা বারণ। সিরিয়াসলি? এইটা কোনো কথা? কই গিয়ে পড়লি তুই? আর বলিস না। যত সব আজগুবি নিয়ম। কতদিন থাকবি তুই ওই পাগলের গ্রামে? জানি না। তবে এই কয়েকটা বিষয় ছাড়া বাকি সবকিছুই ঠিক আছে। গ্রামের মানুষ কিরকম বুঝলি তো? এখানে এসে সবচেয়ে বেশি খুশি হয়েছে সাবিহা। অথচ ও কিন্তু এখানে আসতেই চায়নি। আম্মা ওকে মজা করে বলেছে কালকেই চলে যাব। কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি কি করলি আজকে তাই বল। অনেক মজা করেছি। আমার একটা ফুফাতো বোনও আছে। ওর নাম রিজা। খুব মিষ্টি একটা মেয়ে। আর তোর কাকাতো ভাইবোনেরা নেই? আছে। কিন্তু ওরা অনেক ছোট সবাই। আর একজন আছে। পাশের বাড়ির একটা মেয়ে, ওর নাম মরিয়ম। জানিস ওকে সবাই এখানে কি নামে ডাকে? কি নামে? ময়ূরম। কবিতা হাহা করে হাসতে থাকে মায়ার কথা শুনে। হাসতে হাসতেই বলে, ও যদি শহরে থাকত, আমরা ওকে ডাকতাম মারিয়াম বলে। তাই না? মনে হয় তাই ডাকতাম। এখন কি করছিস? ফুপি মুড়ি মাখিয়েছে। তাই খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করছিলাম। তুই ফোন দিল তাই আসলাম। ওহ, তাহলে তো বিরক্ত করলাম তোকে। আজাইরা কথা কইস না তো। এমনিতেই কারেন্ট নাই। সন্ধ্যার পর গেছে তো গেছেই। আসার আর খবর নাই। তাহলে আছিস কিভাবে? গরম লাগছে না? না, ততটা গরম নেই এখানে। শহরে তো একটু সময়ের জন্য কারেন্ট গেলে জান বের হয়ে যায়। এখানে ততটা গরম না থাকলেও আমরা কেউই এই অন্ধকার সহ্য করতে পারছি না। কেমন একটা যে অন্ধকার এখানে। তবে হারিকেন আছে। তাহলে তো ভালোমন্দ সব অভিজ্ঞতাই হচ্ছে। হুমম। তা বলতে পারিস। মায়া। হ্যাঁ, বল। তোকে একটা কথা বলার ছিল। বাহ, সূর্য কোন দিকে উঠেছে আজ? তুই আবার পারমিশন নিচ্ছিস যে? আরে, সিরিয়াস ম্যাটার। আচ্ছা, বল। আজ কাব্য ভাইয়া বলেছে আমাকে আমার নিজের বাড়িতে বেড়াতে যেতে। তো যা না। তোর ভাইবোনদের দেখে আয়। বিষয়টি অত সহজ না। কেন? তুই কি আমার কথা শুনিসনি? কি কথা? কাব্য ভাইয়া আমাকে বেড়াতে যেতে বলেছে। আমার নিজের বাড়িতে আমি বেড়াতে যাব। এইটা কি আমার জন্য লজ্জাজনক না? আর তাছাড়া। মায়া কিছু সময় চুপ করে রইল। সে বুঝতে পারল কবিতার কেমন অনুভব হচ্ছে। কিন্তু মুখে শুধু বলল, আর তাছাড়া কি? আরিয়ানের নানা বাড়ি থেকে মানুষ আসে। আমার দিকে কিভাবে যেন তাকায়। যেন আমি কোনো ভিনদেশের অতিথি। ওদের জন্য আমার ভালো লাগে না। আর আরিয়ানের এক খালাতো ভাই আছে, আমাকে ভীষণ বিরক্ত করে। আমার সহ্য হয় না। শোন, আমার আম্মা কি বলেছে জানিস? আম্মা বলেছে আমরা কোনো বয়ামে যখন কোনো কিছু রাখি, তখন বারবার বয়ামটা ঝাঁকি দিয়ে নিই। যাতে আমরা নিজেদের জায়গা নিজেরা তৈরি করে নিতে পারি। আর তুই যেখানে যাচ্ছিস, সেটা তোর বাড়ি। তোর বাবার বাড়ি। তোর মায়ের বাড়ি। তোর মা ওই বাড়ির বউ ছিল। তার একমাত্র অংশ তুই। ওই বাড়িতে আরিয়ানদের যতটা অধিকার আছে, তোরও ততটাই অধিকার আছে।
হুমম, বুঝেছি। যাচ্ছিস তাহলে? দেখি। জানিস আমাদের এলাকার একজন মুরব্বি এসেছেন। উনি আমাদের বাড়িতেই আছেন। উনার কথা বলতে সমস্যা হয় মনে হয়। উনি কখনো বলে না। বলে কখনো? মানে? কি সব হাবিজাবি বলছিস? আরে, ও কার আর উ কারের পার্থক্য বুঝে না। আমরা বলি শোনো। উনি বলে শুনু। সাবিহা ওনার মতো করেই কথা বলছে। উনার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। উনার মতো করে কথা বলেই। কবিতা এবার হাহা করে হেসে ওঠে। ওকে। যা এখন। মজা কর। ওকে। গুড নাইট। গুড নাইট মায়া। মায়া কবিতার ফোন রেখে আবার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সে সেখান থেকে চলে যেতেই একটা ছায়ামূর্তিও চলে যায়, যেটা ও লক্ষ্য করতে পারে না। মায়া বাড়ির ভিতরে ঢুকে দেখে সাবিহা এখনো ওই দাদাটার সাথে কথা বলছে। দাদাটা কি যেন বলছে আর সাবিহা খিলখিল করে হাসছে। সে শুনতে পেল দাদাটা বলছে, মুক্তিযুদ্ধর সময় আমি বিয়া করছিলাম। বুঝছাও নি? আয় হায়, কি যে জামেলা। বাপে কইলু আইজকেই বিয়া হইব। আমি কি কই তার কোনো মূল্য নাই। বিয়া হইব আমার। আর কাম কাজ সব তাগর। বুঝছাও নি? সাবিহা অবাক হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হইলু? বিয়া করছেন? হু। না কইরা উপায় আছেনি? বাপেরে মেলা ডরাইতুম। তোমার দাদাই জানে। বিয়া করলুম তার 1 মাস পরেই বউ থুইয়া গেলাম কত জায়গায়। যুদ্ধ শেষ কইরা আইসা দেহি আমার বউ বাড়িতো নাই। শ্বশুর বাড়িতো গেছে গা। আমি যাইয়া দেহি, আমার একটা ছাওয়াল হইছে। বুঝছাও নি কামকাজ? আমি তো কই কি থিকা কি হইয়া গেল। বউ তো শরমে আমার কাছেই আইল না 7 দিন। কি যে শরমের কথা। কি আর কমু তোমারে নাতনি। মায়ার বেশ ভালো লাগছিল এদের গল্প শুনতে। হঠাৎ আকাশের দিকে নজর পড়ল তার। ছোট ছোট তারারা কিভাবে ঝিকিমিকি করে জ্বলছে আর নিভছে। কি মায়াময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। মায়ের কথা মনে পড়ল মায়ার। তাদের মফস্বল শহরে কারেন্ট চলে গেলে মাঝে মাঝে সে আর তার মা ছাদে উঠে সময় কাটাত। সে এভাবেই আকাশের দিকে তাকিয়ে বলত, আকাশের সবকিছুই মায়া বুঝলে তো মা? তা না হলে সবকিছু শুধু দেখা যাবে কেন? কেন তবে একটা বারের জন্য হাত দিয়ে ধরা ছোঁয়া যাবে না? মা হেসে বলত, তুমিও তো মায়া। আমার মায়াবতী মা। মায়া চোখে কৃত্রিম বিস্ময় নিয়ে প্রশ্ন করত, আমি মায়াবতী? মাও হেসে জবাব দিত, হ্যাঁ তো। মাঝে মাঝে আকাশ থেকে কোনো তারা খসে পড়লে মায়ার মা মায়াকে বলত, একটা উইশ করো মায়া। যে কোনো একটা উইশ করো। মায়ার মা জানতে পারেনি কখনো, মায়া সবসময় একটা জিনিসই চাইত। সেটা হচ্ছে, একটা পরিপূর্ণ পরিবার। মায়া কি কখনো ভেবেছিল, তার উইশটা পূর্ণ হবে? কিন্তু সেখানে তার মা থাকবে না। তবে কি সে এই উইশটা করত কখনো আল্লাহর কাছে? হয়তো কখনোই করত না। মায়া হঠাৎ খেয়াল করে আজও একটা তারা খসে পড়ছে। মায়া আনমনেই বলে উঠে, আমার মাকে জান্নাতবাসী করো আল্লাহ। তার সব পাপ ক্ষমা করে দিও তুমি। রাত 10টা। কাব্য নিজের বন্ধুদের সাথে প্ল্যান করছিল গরমের ছুটিতে কোথায় যাওয়া যায়। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কাব্য ভাবে এত রাতে কে কল দিবে। 7-5 ভাবতে ভাবতেই কলটা রিসিভ করে সে। হ্যালো, কে বলছেন? আমি আসলে।
একটা নারী কণ্ঠের কথায় কাব্য বলে, আমি তাকে, আমি মায়া। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, মায়া? কবিতার বান্ধবী মায়া? মায়া রিভিনে গলায় বলে, হ্যাঁ, আমি মায়া। এত রাতে কল দিয়েছ? কোনো সমস্যা হয়েছে? আমি তো জানি তুমি গ্রামে গিয়েছ। তুমি ঠিক আছো তো? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে কাব্য। আমি ঠিক আছি। তাহলে এত রাতে কল দিল যে? আসলে আমি কবিতাকে নিয়ে কথা বলতে কল দিয়েছিলাম। কেন? আবার কারো প্রেমে পড়েছে নাকি? নাকি আবার আমার বন্ধুকে প্রপোজ করার কথা ভাবছে? মায়া হেসে বলে, না, সেই সব বিষয়ে না। তাহলে? ওকে তো আপনারা ওর বাড়িতে যেতে বলেছেন। কিন্তু সেখানে যেতে ও নিরাপদ বোধ করছে না। কাব্য অবাক হয়ে জিজ্ঞেস করে, নিরাপদ বোধ করছে না মানে কি? মানে হচ্ছে আরিয়ানের নানা বাড়ির মানুষ ওকে ভালো চোখে দেখে না। তাছাড়া কি? তাছাড়া আরিয়ানের খালাতো ভাইয়ের ব্যবহার খারাপ। ও নিরাপদ বোধ করে না। আসলে আমি বলতে চাইছি। বুঝেছি মায়া। যা করার আমি করব। আচ্ছা আচ্ছা, আমি এখন রাখি। এইটা কোনো কথা? যাকে ফোন দিল তার খবর নিলে না? না মানে আমি অবশ্যই নিতাম। কিন্তু আপনি? আমি? আমি কি? ভালো আছেন স্যার? কথা ঘুরানোর জন্য বলে মায়া। মুচকি হেসে কাব্য বলে, ভালো আছি মায়া। আশা করি তুমিও ভালো আছো। হুমম। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করে। কাব্যই বলে, শুভরাত্রি মায়া। মায়া শুধু হুমম বলে কল কেটে দেয়। কাব্যর দুই রকম অনুভূতি হচ্ছে। আরিয়ানের খালাতো ভাইকে ইচ্ছে করছে ধরে খুন করতে। আবার মায়ার মায়াবী কণ্ঠের হাতছানি তাকে সুন্দর একটা মুহূর্তের কথা ভাবতে বাধ্য করছে। কাব্যর ভাবতে ভালো লাগছে। আচ্ছা, সে কি তবে প্রেমে পড়েই গেল? কিন্তু মায়া তার ছাত্রী। কাব্যর মুখ থেকে আনমনেই বের হয়ে আসে, উফ মায়া, তুমি কি আর কোনো কলেজ খুঁজে পাওনি ভর্তি হওয়ার জন্য? তোমাকে আমার কলেজেই কেন ভর্তি হতে হলো? চলবে।